This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শুভেন্দু অধিকারী বলেছেন নাগরিক হিসেবে তিনি চাইছেন রাজ্যপাল যেন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন। এবার রাজনীতিক হিসেবে রাজনৈতিক দাবি জানালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে পাত্তা দেবে না, মানে কেন্দ্রীয় সরকার আর কি, সেটা তো তিনি জানেন। কারণ এর আগে যতবারই রাজ্য বিজেপি ওরকম 355-356 দাবি জানিয়েছে, একবারও পাত্তা পায়নি। এটা বুঝেই কি নাগরিক মুখ হয়ে উঠতে চাইছেন বিরোধী দল নেতা? নাগরিক মুখের দাবি মেনে নিতে পারে এরকম একটা তার মধ্যে ভাব রয়েছে নাকি? তাহলে কিন্তু বলতে হবে যে তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নামা সাধারণ মানুষ সফল, নেতাদেরও তারা সাধারণ নাগরিক সাজার অন্তত একটা তাগিদ তৈরি করে তুলতে পেরেছেন। অন্তর্যামী এরপরেও হাসছেন কিনা জানি না, শুধু জানি তিলোত্তমার জন্য বিচারের দাবিটা এখনও কিন্তু পূরণ হয়নি। ভুলতে পারছি না, ভুলবও না। আজকের নবান্ন অভিযানে পুলিশ আন্দোলনকারীদের মারধর করেছে, এই অভিযোগে কাল ধর্মঘট ডেকেছে বিজেপি। এবার 2007 সালে চলচ্চিত্র উৎসবের দিন ধর্মঘট ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে তৃণমূল সেই ধর্মঘটটা ডেকেছিল। কাল 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূলের ছাত্র সংগঠনও তো প্রত্যেক বছর এই দিনে প্রতিষ্ঠা দিবসটা পালন করে। ফলে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে প্রত্যেকবার থাকেন, এবারও থাকবেন নিশ্চয়ই। আলটিমেটলি এদিকে বন্ধ, ওপাশে এতদিন মাঝখানের বেশ কয়েকদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রকাশ্যে জনসভায় প্রধান বক্তা। আলটিমেটলি কি লক্ষ্যবস্তুর থেকে নজরটা একটু সরে যাচ্ছে? তিলোত্তমার বাবা মা বলেছেন ধর্মঘট করে কি হবে, মানে তাদের মনেও সংশয় রয়েছে। ফোকাস সরে গেলে বিচার পাওয়া যাবে তো? একটা সাধারণ বিষয় নিয়ে যখন এত রকমভাবে, মানে কি হচ্ছে, কে দোষী, কিভাবে ঘটেছে আমরা কিছু জানি না। শুধু একটা জিনিস তো খুব পরিষ্কার, গোলমাল আছে, প্রচুর গোলমাল, এবং বহুভাবে বহু কিছুকে বিভিন্ন পক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবার এই জায়গার থেকে যাবতীয় জট সরিয়ে, যাবতীয় আবরণ উন্মোচন করে বিচারের জায়গাটায় পৌঁছানোর তো একটাই রাস্তা, যদি সাধারণ মানুষ তারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন, সুবিচারের দাবিতে অবিচল থাকে। এবার দেখুন, প্রশ্ন যখন আছে তখন তো এই নিয়ে আরও কথা বলতেই হবে। যে কথাগুলো আপনারা জানেন সবার জন্য সত্যি, না বললেই নয়। ওই যেদিন থেকে তিলোত্তমার ঘটনাটা ঘটেছে না, তারপর থেকে একটা জিনিসের অভাব অনুভব করছিলাম, জানেন তো? বলছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, ওই বিচ্ছিন্ন ঘটনা এটা একটা, এটা শুনতে পাচ্ছিলাম না বলে কেউ যেন ফাঁকা ফাঁকা লাগছিল। শেষ পর্যন্ত ওই পিচ্ছিল ঠোঁটের ফাঁক দিয়ে এই বিচ্ছিন্ন কথাটা, মানে বিচ্ছিন্ন ঘটনার বর্ণনাটা গলেই বেরিয়ে গেল। তৃণমূলের তরফে কুণাল ঘোষ আজ বলে বসেছেন যে আরজি করের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। এটারই তো অপেক্ষা ছিল। একটা সময়ের পর এইভাবে বিচ্ছিন্ন বলে দেগে দিলে তার অভিঘাতটা তো কমে যায়, তাই না? আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ। লাশ চাইছিল, লাশ। একসঙ্গে আবার বলছি, দুটো শব্দ শুনে ফেললাম, বিচ্ছিন্ন ঘটনা আর লাশ। কে চাইছিল, কোথায় চাইছিল, কোনটা যে লাশ, কাকে নেতারা রাজনীতি বলেন লাশের রাজনীতি, জানি না নেতাদের মনের মধ্যে কি চলে। কিন্তু এই কথাগুলো শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম। সেই পার্ক স্ট্রিট কাণ্ডর থেকে শুনছি ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, সন্দেশখালির মতো সাজানো ঘটনা। এই কথাগুলো না শুনলে কিরম যেন ফাঁকা ফাঁকা লাগে, জানেন তো? পানিহাটির ওই বাড়িটা, যে বাড়িটাতে একজন প্রৌঢ় আর একজন প্রৌঢ়া বসে রয়েছেন, যারা পরিচয় হিসেবে তিলোত্তমার বাবা আর মা, হতভাগ্য বাবা মা, তাদের কাছেও কিন্তু এই ঘটনাটা একদম বিচ্ছিন্ন একটা ঘটনায়, মানে আলাদা আলাদা ঘটনা। এই ঘটনা তাদের জীবনের আগের আর পরের
সব ঘটনার থেকেই বিচ্ছিন্ন, কারণ তারা তাদের নিজেদের একমাত্র সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর এই অপূরণীয় ক্ষতি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাবা মার বুকে মোচড় দিচ্ছে না? কত সহজে বলে দেওয়া যায় বলুন তো কথাগুলো। বিচ্ছিন্ন ঘটনা, ছোট্ট কথা, আরামসে বলে দেওয়া যায়। এই ছোট্ট কথাগুলো সবাই বলতে পারেন না, ওর জন্য রাজনীতিক হতে হয়। অবশ্য বিচ্ছিন্ন কথাটা বলার পর কিভাবে শাসক দল দেখবে ব্যাপারটা, আবার সেটাকে সবাই মিলে, আমরা তো দেখেছি ইদানিং যা হচ্ছে রাজ্যের শাসক দলের একজন হয়তো বলছেন, বাকি সবাই তারপর সেগুলো রিপিট করতে যাচ্ছেন আর কি, একটা স্ট্র্যাটেজির মতো ব্যাপারটা। ফলে এবার শাসক দলের সবাই মিলে ওই বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন তত্ত্বের উপরেই জোর দেন কিনা সেটা তো সময় বলবে। কিন্তু যেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হলো সেটা আদতে কিন্তু নিরবিচ্ছিন্ন হয়ে গেছে, আর যেটা নিরবিচ্ছিন্ন হওয়ার ছিল সেটাকে কীরকম বিচ্ছিন্ন ঠেকছে। এই তদন্তের কথাটাই ধরুন না। ঘটনার পর দিন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটা করে একজনকে ক্রিমিনাল বলে হাজির করলেন। তিনি সত্যিই ক্রিমিনাল না সেটা তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু দেখুন, সবাই মিলে এমন মোটামুটি প্রচারটা করে ফেলেছিলেন, বা শাসক দলের নেতারাও যেরমভাবে বলছিলেন, হয়ে গেছে তো সব কমপ্লিট। একজন করেছিল, ধরে ফেলা হয়েছে, 12 ঘন্টার মধ্যে ধরে ফেলা হয়েছে, ব্যাস ক্লোজড। মুশকিল কি জানেন? সেই ক্রিমিনাল সঞ্জয় রায় এবার বিচ্ছিন্ন বক্তব্য রাখতে শুরু করেছে। পলিগ্রাফ টেস্ট হয়েছিল না, সেখানে নাকি সে বলেছে যে আদৌ খুন করেনি। আবার এই কথা বলার সময় তার রক্তচাপ ওঠানামা করছে, যখন ওখানে আরও কেউ ছিল কিনা, এই সমস্ত প্রসঙ্গ উঠেছে কিনা। মানে গোটা ব্যাপারটা ঠিক নিরবিচ্ছিন্ন ছিল না, তার বক্তব্যগুলো এখন বিচ্ছিন্ন। আর পুলিশও কি তার আগের অবস্থানেই রয়েছে নাকি? তারাও তো বিচ্ছিন্ন হয়ে গেছে। দিন 15 আগে কলকাতা পুলিশের প্রতিনিধিত্ব করেছিলেন বিনীত গোয়েল, যখন সবার সামনে এসে কথা বলছিলেন। এখনও তিনিই কমিশনার, কিন্তু ইদানিং আর প্রকাশ্যে আসছেন না। অভিমানী হয়ে গেলেন নাকি? গতকাল মিডিয়ার সামনে এসেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আমরা সকাল থেকে একটা চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এনেছিলাম, দেখাচ্ছিলাম, হয়তো সেজন্যই আসতে হয়েছিল। আর তাতে দেখা গেছিল ঘটনার দিন তিলোত্তমার দেহ যেখানে পাওয়া গিয়েছিল সেই সেমিনার রুমে বহিরাগতদের ভিড়। আর সেই বহিরাগতরা প্রত্যেকেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। এবার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হলে কি হবে না হবে সেটাতেও যাচ্ছি না। যে এতগুলো লোক ঢুকলো ওই অকুস্থলে, এতে কি প্রমাণ নষ্ট হচ্ছে না? এই প্রশ্ন তো আমাদের ছিল। আমাদের প্রশ্নটা আরও বেশি ছিল এই জন্যে, সিবিআই তারা তো সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ওখানে অকুস্থল অল্টার্ড হয়ে গেছে, সেখানে প্রমাণ খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবার তারই জবাব দেওয়ার ছিল পুলিশের, এবং দিয়েছিলেন। ডিসি সেন্ট্রাল বলেছিলেন যে দেহ থেকে 40 ফুট পর্যন্ত জায়গা ঘেরা ছিল। এবার কালকে যখন তিনি বললেন এই কথাটা, তার খেয়াল ছিল তো তিনি কি বলছেন, কেন বলছেন, নাকি খুব তাড়াহুড়ো করে তাকে, যেহেতু এই ছবিগুলো ভিডিওটা আমরা দেখাচ্ছিলাম, তাই জন্য তাকে এসে মিডিয়ার মুখোমুখি হতে হয়েছিল। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি হবে? উনি তো সব মিথ্যা কথা বলছেন। আমাদের পরিবারকে কাউকে 3:30 আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদেরও 3:30 ভেতরে ঢুকতে সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে। আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ছিল, সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি। এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল, যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না, কোনো একদম ফাঁকা ছিল। যেরকম আমার মেয়েটা মানে ওই অবস্থায় অনেক সাজিয়ে গুছিয়ে মানে ওখানে রাখা হয়েছে, পুরো দেখলেই বোঝা যায়। উর্দি গায়ে মিথ্যে কথা, সেটাই তো বললেন তিলোত্তমার বাবা।
যার মেয়ে মারা গেছে তিনি নিশ্চয়ই বানিয়ে বলবেন না, আর বানিয়ে বলে তার তো কোনো লাভও নেই। কিন্তু আমরা আমরা ওই গোটা বক্তব্যটার থেকে একটা জায়গা তো ভয়ঙ্কর গণ্ডগোলের হয়ে গেল। কারণ ওখানে সুপ্রিম কোর্টে সেখানে ওই কোথাও গিয়ে ব্যারিকেড করে রাখার কথা সেভাবে বলা ছিল না। এবার এখন ওইখানে ডিসি সেন্ট্রাল বললেন যে ব্যারিকেড ছিল, তিলোত্তমার বাবা বলছেন ছিল না। আমরা দেখলাম এত ভিড় ছিল, তিলোত্তমার বাবা বলছেন তাকে যখন পুলিশ কমিশনার নিয়ে গেছিলেন তখন কোনো লোক ছিল না। তাহলে কি যখন তিলোত্তমার বাবা মাকে ওখানে ঢুকতে দেওয়া হয়েছে তার আগেই যারা ওখানে যাওয়ার তারা গেছিলেন এবং চলে গেছিলেন, সবাই চলে যাওয়ার পর বেরিয়ে যাওয়ার পর বাবা মাকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে তারা লাস্ট প্রায়োরিটি ছিলেন, বাকিদের আগে ওখানে যাওয়াটা অনেক বেশি জরুরি ছিল। কেন? দেখুন, আমরা কোনো কঠিন শব্দ প্রয়োগ করছি না, আমরা কিন্তু এগুলোকে এখন বিচ্ছিন্ন বক্তব্য বলেই ধরছি, জানেন তো। প্রথম সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার তিনি কিছু বিচ্ছিন্ন বক্তব্য রেখেছিলেন। সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার কিছুতেই নিজের মুখে সে কথা স্বীকার করেননি। তারপর থেকে কলকাতা পুলিশ নিরবিচ্ছিন্নভাবে কিন্তু এইরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সব বক্তব্যগুলো রাখছে। কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পুলিশ অনুরোধ করেছিল ইমেজ পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য। কিন্তু এভাবে যদি সবাই মিলে টানা বিচ্ছিন্ন কথা বলে যান, পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার হবে? একটাই কাজ হবে, বিরোধীদের মুখের হাসিটা আরেকটু চওড়া হবে। শিক্ষিতা, ভালো ব্যাকগ্রাউন্ডের বাড়ির মহিলা, তিনি আইপিএস, তিনি পুলিশ, তিনি মমতা ব্যানার্জির গুডবুকে থাকতে চান, সেটা দ্যাটস মানে অ্যানাদার চ্যাপ্টার। কিন্তু কালকে উনি যেটা বলেছেন রিগার্ডিং আমাদের ডক্টর বোন, আনফরচুনেট কোনো ব্যাটালিয়ানের সিও বা কম্পালসারি ওয়েটিং হওয়ার ভয় আছে, তাই মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিয়েছে তাই বলে। দেখুন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেমন অবৈধ নিয়োগগুলোকে ব্যতিক্রমী নিয়োগ বলেছিলেন, আমরাও যে বক্তব্যের সত্যতা ফাঁস হয়ে যাবে সেগুলোকে বিচ্ছিন্ন বক্তব্য বলবো বলে ঠিক করেছি, জানেন। অনুপ্রাণিত পানিহাটি শ্মশানে তিলোত্তমাকে দাহ করার যে ঘাট সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে তিলোত্তমার বাবা বা মায়ের স্বাক্ষর নেই, স্বাক্ষর রয়েছে এক প্রতিবেশী। এটা নজরে আসতেই আমরা তিলোত্তমার পরিবারের সাথে যোগাযোগ করি, কারণ এটা কোথাও গিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে তাদের না জানিয়ে, তাদের আপত্তি সত্ত্বেও বা তাদের সই ছাড়াই দাহ করে দেওয়া হয়েছে। আমরা সত্যতা জানতে চেষ্টা করেছিলাম, না জেনে অকারণে কোনো জল্পনায় জল ঢালার কোনো রকম আগ্রহ আমাদের নেই। তিলোত্তমার বাবা কিন্তু আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বাক্ষর যার রয়েছে তিনি প্রতিবেশী, এবং সন্তানহারা বিহ্বল দম্পতিকে ওই প্রতিবেশী আগলে রেখেছিলেন, পাশে ছিলেন, তিনি শ্মশানে বাবা মায়ের হয়ে সই করেছেন। অর্থাৎ ঘাট সার্টিফিকেটে যা সই রয়েছে তার প্রতি তিলোত্তমার বাবা মায়ের কোনো অভিযোগ নেই। এই জল্পনাটার বাড়তে দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু এটা বলতে গিয়েই তিলোত্তমার বাবা কলকাতা পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। কিভাবে তিলোত্তমার মাকে দিয়ে সই করিয়ে কার্যত দেহ ছিনিয়ে নিয়ে গিয়েছিল পুলিশ, কিভাবে টালা থানায় তাদের আটকে রাখা হয়েছিল, কিভাবে বাড়ি ঘিরে রেখেছিল 300 পুলিশ তারা যখন গেছিলেন, কিভাবে সেখান থেকে চলুন চলুন বলে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল শ্মশানে, দেহ আগ বাড়িয়ে নিয়ে গিয়ে চুল্লির সামনে বসিয়ে দেওয়া হয়েছিল। এই সব কিছুই বারবার তিলোত্তমার বাবা বলছেন। আর তখন এই বিচ্ছিন্ন বক্তব্যগুলো কোথাও গিয়ে মানুষের মনে যে নিরবিচ্ছিন্ন প্রশ্নের সৃষ্টি করবে এটা আমরা বুঝতে পারছি। আমি টালা থানায় এফআইআর করে যখন গেলাম তখন দেখি ওকে দিয়ে জোর করে সই করে ডেড বডিটা বের করছে। হ্যাঁ, সই করিয়ে ডেড বডিটা তুললো গাড়িতেই পর্যন্ত দেখলাম। এইবার আমরা পেছনে আসবো তার আগেই ডেড বডি কোথায় চলে গেলো। এবার তখনই আমরা টালা থানায় চলে যাই এবং টালা থানাকে বলি ডেড বডি রিটার্ন আসবে, তারপরে আমরা এখান দিয়ে যাবো। কিন্তু ডেড বডি তো রিটার্ন এলো না, তখন আমরা বাধ্য হয়ে বাড়ি চলে এলাম। কাজটা করে ফেলবে এরকম, পুলিশ যত তাড়াতাড়ি পারে তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পারলে ওদের কর্তব্য এরকমই ছিল পুলিশের ভূমিকা। দেখেন, এবার আরও আরেকটা বিচ্ছিন্ন বিষয় সামনে আনি।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার দিন থেকে আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কটা বক্তব্য রেখেছেন বা ওই যে কটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তাতে কোথাও কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ নেই। আরজি করে হামলার দিন নিন্দা করেছিলেন। 22শে আগস্ট ধর্ষণের মামলার নিষ্পত্তির জন্য, মানে 50 দিনের নিষ্পত্তির জন্য কড়া আইনের দাবি জানিয়েছিলেন এবং অভিষেকের পোস্টের পরেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে 15 দিনে নিষ্পত্তির দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক আবার একটা পোস্ট করেছেন, আর তার এই সাম্প্রতিকতম পোস্টে সেই 50 দিনের নিষ্পত্তির পুরনো দাবিতেই তিনি আটকে থেকেছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 দিনের মধ্যে নিষ্পত্তির চিঠি দেওয়ার পরেও, মানে বক্তব্যটা মিলেও জাস্ট মিলল না আর কি। দেখুন, দেশ জুড়ে মহিলাদের ওপর হামলা যে বেড়ে গেছে সেটা প্রমাণ করতে মিডিয়া রিপোর্টও পেশ করেছেন অভিষেক। এমনিতে তিনি চোখের চিকিৎসার জন্য আমরা জানি যে তিনি বিশ্রামে রয়েছেন, একটা পূর্ব ঘোষিত বিরতি, কিন্তু রাস্তায় না থাকা আর রাজনীতিতে না থাকা কি এক জিনিস নাকি? এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তো বাড়িতে থেকেই করছেন, কিন্তু তৃণমূল সূত্রের খবর তার ক্যামাক স্ট্রিটের অফিস দলের কর্মকাণ্ড থেকে অনেকটাই নিজেদের গুটিয়ে নিয়েছে। দলের সঙ্গেও তার বক্তব্য আর অবস্থানের দূরত্ব স্পষ্ট। আজ কুণাল ঘোষ যেখানে আরজি করের ঘটনাকে বিচ্ছিন্ন বলছেন, সেখানে মিডিয়া রিপোর্ট তুলে ধরে অভিষেক দাবি করেছেন মহিলাদের ওপর অত্যাচার একটা ক্রমবর্ধমান প্রবণতা। তিনি রাস্তা দেখিয়েছেন, আমরাও তাই পুলিশ রিপোর্ট খতিয়ে দেখেছি, জানেন তো। ওনারা একটু বৃহৎ প্রেক্ষাপটে দেখেন, গোটা দেশ জুড়ে দেখেছেন, আমরা একটু স্প্যানটা ছোট করে নিয়ে এসেছি, বুঝতে সুবিধা হয়তো। আমরাও পুলিশ রিপোর্ট খতিয়ে দেখছি কি জানেন, এই আগস্ট মাসেই রাজ্যের 10টা জায়গায় ধর্ষণ বা গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এবং সেই নির্যাতিতার তালিকায় মহিলার থেকে শিশুকন্যা সবাই রয়েছেন। আর অভিষেক বলছেন সারা দেশের কথা, তার অবস্থান সরকারের অবস্থানের থেকে খানিকটা আলাদা, কিন্তু অভিষেকের সঙ্গে হয়তো সরকারের লাইন মিলবো না করেও যে মিলছে না, এটাতেও তো আবার দলের মধ্যে দুটো অবস্থানগত সমস্যা তৈরি হতে পারে। এবার এটা যদি কেউ আবার মেলাতে যান, এখন কিন্তু মনে হচ্ছে, বিশেষ করে তারা যদি এই সাম্প্রতিকতম ঘটনাগুলো মানে অভিষেকের অবজারভেশন আর আমাদের অবজারভেশনটা মাথায় রাখেন, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে একটু হিমশিমই খাবেন। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সেনাপতি তুমি বাটন ধরো, তুমি এগিয়ে নিয়ে যাও পার্টিকে, কিছু যায় আসে না। মানে আজকে অভিষেক ব্যানার্জি উনি সেনাপতি হবেন না উনি মন্ত্রী হবেন না উনি রাজা হবেন, আমাদের কিছু যায় আসে না। আমরা চাই আমাদের তিলোত্তমার বিচার। এখানে কোনো বনামের বিষয় নেই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যারা বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা অপব্যাখ্যা করছেন বা উদ্দেশ্য প্রণোদিত কোনো প্রচার চাইছেন।